এই কোয়েসি এবং মালভেসি গোত্র পড়ার জন্য যে বেসিক বিষয়গুলো জানা দরকার তার মধ্যে অনেকগুলোই পড়েছি, তবে আজকে বাকি যেগুলো আছে সেগুলো শেষ করি। ঠিক আছে, আচ্ছা তাহলে লাস্ট ক্লাস হচ্ছে আমরা কি কি পড়ছি দেখো মিলে কিনা। যে স্বভাব বা স্বরূপ আমরা পড়ছি, হ্যাবিট। এরপর হচ্ছে মূল, কাণ্ড, পাতা। এরপর ছিল হচ্ছে যে ফুল, ফুলের হচ্ছে যেমন বৃতি, তারপরে দল, পুংকেশর, স্ত্রীকেশর। এছাড়া হচ্ছে আমরা পড়ছি যে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। ঠিক আছে, এবং হচ্ছে আমরা পড়লাম হচ্ছে কি প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এবার আসো আরো কিছু শর্ট ডেফিনেশন, এগুলো হচ্ছে তোমাদের লাগবে। যেমন এগুলো খুব শর্ট করে পড়বা। যেমন আজকে যেগুলো পড়াচ্ছি, লাস্ট ক্লাসে কত নাম্বার পর্যন্ত গেছিল জানো? নাম্বার লাগবে আজকে 7 নম্বর। আজকে হচ্ছে প্রথমে আসো যে সম্পূর্ণ ফুল। আচ্ছা, সম্পূর্ণ ফুলের আগে হচ্ছে পুষ্পপুর, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত প্রশ্ন। স্যার একটা ঝামেলা তো হয়ে গেছে স্যার। কি? স্যার আমরা জেনেটিক্স এর যে লাস্ট ক্লাসটা করছি না স্যার, এখানে স্যার শেষ দিকে যে জেনেটিক ডিসঅর্ডারের যে ক্রসিং গুলা দেখাইছেন স্যার, ক্রসিং গুলা ভুল হইছে। কার বলেছে? আমার? জি স্যার, মানে স্লাইডের মধ্যে স্যার আপনি যে একটা দুইটা করে দেখাইছেন ওইগুলা স্যার ভুল হইছে, ওই স্টাইলে স্যার সবগুলা করছি, সবগুলা ভুল হয়েছে। পরে স্যার মিলাইছি, দেখি স্যার ওইভাবে হয় নাই, মানে এগুলো চেকার বোর্ড দিয়ে করলে স্যার সবচেয়ে বেশি ভালো হয়। কেন ভুল হয়েছে কোনটা তুমি একটু বলো তো। স্যার ওই যে লাল সবুজ বর্ণান্ধতা, এরপর স্যার মাসকুলার ডিস্ট্রফি, এগুলো স্যার সবগুলোতেই মানে ওই যে যেভাবে স্যার আপনি ক্রসটা করছেন ওইভাবে স্যার ক্রসটা করাতে ভুল হয়েছে। আপনি একই জিনিসে দুইবার দিয়ে ফেলছেন। জি স্যার। আহ, আচ্ছা বলো তো কোনটা কোনটা। স্যার এখানে স্যার দুইটাই স্যার ভুল হয়েছে, মানে যেভাবে ক্রসটা করছেন না স্যার দুইটাই ভুল হয়েছে। চেকার বোর্ড দিয়ে করেন স্যার, আপনি একটা স্যার চেকার বোর্ড দিয়ে করেন অন্যরকম রেজাল্ট আসবে। ওয়াই এর সাথে এক্সি ওইটা ভুল, উপরেরটাই। স্যার দুইটাই একটা হয়ে গেছে আর কি স্যার, মানে একটার সাথে দুইটা করে ফেলছেন। জি স্যার, মানে স্যার যেটা স্যার নিচে একটা বর্ণান্ধ পুরুষ আর একটা বর্ণান্ধ পুরুষ না, একটা স্বাভাবিক পুরুষ হবে আর একটা বর্ণান্ধ পুরুষ হবে। আচ্ছা প্রথমটা দেখো, বর্ণান্ধ পুরুষ, ঠিক আছে তো এটা নাকি? স্যার হ্যাঁ, মানে জিনোটাইপ ঠিক আছে স্যার, আপনি চেকার বোর্ড আচ্ছা দিয়ে করেন স্যার। আচ্ছা দাঁড়াও, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মহিলা, ঠিক আছে তো? জি স্যার এটাও ঠিক আছে। আচ্ছা তাহলে দুইটা গ্যামিট, গ্যামিট ঠিক আছে। এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি, বাহক মহিলা, ঠিক আছে না? হ্যাঁ এটা ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা, তারপর আসো ওয়াই, ওয়াই আর হচ্ছে এই জায়গায় এক্স ক্যাপিটাল সি, স্বাভাবিক পুরুষ, ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ আচ্ছা, তারপর এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি, বাহক মহিলা, ঠিক আছে? স্যার এটা তো স্যার ওই এক্স স্মল সি এর সাথে ডান পাশেরটা হইতো না, সবার এটা শেষে ভুল হয়ে গেছে স্যার। এটার জায়গায় ভুল হয়েছে স্যার। এটা সবার শেষেরটা হইতো না স্যার। ডান পাশেরটা বলতে তোমরা কি বুঝাইতেছো? তার মানে এক্স স্মল সি এক্স ক্যাপিটাল সি হইতো না, স্যার একই রকম তো দুইটাই হয়ে যাচ্ছে স্যার। তার মানে আচ্ছা ডান পাশে। এটা হচ্ছে একবার এটার সাথে, স্যার ওটা আরেকটা হচ্ছে ডান পাশেরটার সাথে। আর ও লাইন গুলো উল্টাপাল্টা হয়ে গেছে না? জি স্যার। জি স্যার লাইন গুলা স্যার জি পেছলে স্যার। গেছে। ও স্যার আর লাইন দিয়ে করতে গেলে ঝামেলা হবে স্যার।
আর বাকি সব ঠিক আছে? বাকি সব ঠিক আছে স্যার, মানে লাইন গুলার জন্য নিচের যে জিনোটাইপ ফিনোটাইপ ওইগুলো চেঞ্জ হয়ে গেছে, অনুপাত গুলো চেঞ্জ স্যার হয়ে ওটাই গেছে। স্যার বক্তব্য। ও, তো তখন খেয়াল করলাম না কেন? স্যার তখন তো স্যার সবাই তাড়াতাড়ি চোটে লিখে ফেলছে। আচ্ছা, লাইনগুলো, ও ভুল হয়েছে আমার, ঠিকই আসলে এটা এইভাবে দিয়ে পরেরটা এইভাবে দেখানো দরকার ছিল, আবার এটা জি এইভাবে স্যার। দিয়ে, হ্যাঁ বুঝতে পারছি। স্যার লাইনের চেয়ে স্যার সবচেয়ে বেটার হয় চেকার বোর্ড স্যার, লাইন টানতে গেলে এরকম পেঁচ লাগবে স্যার। আচ্ছা, সমস্যা নেই, তোমাদের কি কারো অসুবিধা হয়েছে কিনা? না স্যার, পরে ঠিক না করে স্যার নিছি স্যার। সমস্যা নেই। ও, তাহলে আর কি অসুবিধা নেই। আর যদি সমস্যা মনে করো তাহলে লাস্টে একদিন আবার দেখাই দিব, তিনটাই তো, বেশি তো না, এখানে 10 মিনিটও লাগবে না এগুলো দেখাই, ঠিক আছে? দেখাতে হবে না স্যার, চেকার বোর্ড দিয়ে করলে স্যার সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা আচ্ছা, এখানে বুঝতে পারছি, আমি হচ্ছে লাইনগুলো দেওয়ার সময় উল্টোপাল্টা দিয়ে, যেমন এটা এইভাবে দিয়ে পরেরটা এখান থেকে এইভাবে যাওয়া দরকার ছিল। জি স্যার। ও, এগুলো লাইন জি যখন স্যার। বসাইছি না তখন এগুলো সরে গেছে হয়তো, এরকম হতে পারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে নেক্সট দেখি একদিন লাস্ট ক্লাসের দিকে আমি দেখাই দিব আবার এগুলো। যাক, ভালো হয়েছে একটু দেখাইছো, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে পেরিয়েন বা পুষ্পপুট। পেরিয়েন বা পুষ্পপুট হচ্ছে কোন কোন ফুলের ক্ষেত্রে তাদের বৃতি ও দল, বৃতি এবং দল এই দুইটাকে আকার, আকৃতি এবং বৈশিষ্ট্যে আলাদা করা যায় না। অর্থাৎ বৃতি এবং দল এই দুইটা মিলিত হয়ে একটা নতুন স্তবক তৈরি করে। বৃতি এবং দল কি হয়ে যায়? মিলিত হয়ে যায়, মিলিত হয়ে যায় এবং একটা স্তবক গঠন করে, যাকে বলা হয় পুষ্পপুট বা পেরিয়েন্থ। তাহলে পুষ্পপুট বা পেরিয়েন্থ হচ্ছে কোন কোন ফুলের ক্ষেত্রে যা তাদের বৃতি এবং দল এই দুইটাকে আকৃতি এবং বর্ণে আলাদা করা যায় না। অর্থাৎ বৃতি এবং দল, যেমন বৃতির বর্ণ সবুজ হয়, দলের বর্ণ হচ্ছে কালারফুল হয়, তো এদের ক্ষেত্রে বৃতি এবং দল আকৃতি এবং বর্ণে একই রকম হয়, এবং বৃতি এবং দল মিলিত হয়ে যায়, মিলিত হয়ে একটা স্তবক তৈরি করে, যেটাকে বলা হয় পেরিয়েন্থ বা পুষ্পপুট। এটা কিন্তু ডেফিনেশনে আসে, খুব আসে। তাহলে পেরিয়েন্থ বা পুষ্পপুটের ডেফিনেশনে বলবা, যখন কোন ফুলের বৃতি এবং দল এই দুটিকে আকার, আকৃতি এবং বর্ণে আলাদা করা যায় না, এবং তারা মিলিত হয়ে একটা স্তবক গঠন করে, তাকে বলা হয় পেরিয়েন্থ বা পুষ্পপুট। পেরিয়েন্থ বা পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় টেপাল বা লোডিকিউল। পেরিয়েন্থ বা পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় টেপাল বা লোডিকিউল। তাহলে কোন কোন ফুলের ক্ষেত্রে তাদের বৃতি এবং দল এই দুটিকে আকার, আকৃতি এবং বর্ণে আলাদা করা যায় না, এবং তারা মিলিত হয়ে একটা স্তবক তৈরি করে, যাকে বলা হয় পেরিয়েন্থ বা পুষ্পপুট। পেরিয়েন্থ বা পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় টেপাল বা লোডিকিউল। এই পেরিয়েন্থ বা পুষ্পপুট এটি হচ্ছে পয়েসি গোত্রের উদ্ভিদে দেখা যায়। তাহলে পেরিয়েন্থ বা পুষ্পপুট কোন গোত্রে দেখা যায়? ওয়েসি। পেরিয়েন্থ বা পুষ্পপুট এটি হচ্ছে পয়েসি গোত্রের মধ্যে দেখা যায়। আচ্ছা, এবার আসো তাহলে, এইগুলো একটা ডেফিনেশন। এরপর আরো কয়েকটা আমি একটু মুখে বলতেছি, যেমন সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল মানে হচ্ছে যে ফুলে চারটা স্তবকই থাকে, যে ফুলে কি চারটা স্তবকই থাকে তাকে বলা হয় সম্পূর্ণ ফুল। যেমন জবা, এটা হচ্ছে একটা সম্পূর্ণ ফুল। জবা এটা হচ্ছে একটা সম্পূর্ণ ফুল, যে ফুলে চারটা স্তবকই থাকে। তারপরে আসো অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুলে
এই চারটার যে কোনো একটা স্তবক যদি অনুপস্থিত থাকে তাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। যেমন কুমড়া, এটা হচ্ছে একটা অসম্পূর্ণ ফুল। দেখবা কুমড়ার মধ্যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা। পুরুষ ফুলগুলো দেখবে হচ্ছে মানুষ ভাজি করে খায়। কুমড়ার ফুল খাইছো ভাজি করে ডিম দিয়ে? সেই টেস্ট কিন্তু। হ্যাঁ, এটা অনেক টেস্ট। তো এই কুমড়ার ফুলগুলো হচ্ছে, পুরুষ ফুলগুলো হচ্ছে ভাজি করে খেয়ে ফেলে, আর স্ত্রী ফুল যেগুলো সেগুলাতে হচ্ছে তোমার কুমড়া তৈরি হয়। তাহলে অসম্পূর্ণ ফুল হচ্ছে চারটা স্তবকের মধ্যে যে কোনো একটা থাকবে না, যেমন হচ্ছে কুমড়া। এবার আসো সমাঙ্গ ফুল। সমাঙ্গ ফুল হচ্ছে কোন ফুলের যে স্তবকগুলো, প্রতিটি স্তবকের সদস্যগুলো যদি সমান আকার আকৃতি বিশিষ্ট হয়। যেমন পাপড়ি, সবগুলো পাপড়ি যদি সমান আকার আকৃতি বিশিষ্ট হয়। দল, সবগুলো দল যদি সমান আকার আকৃতি বিশিষ্ট হয়। অর্থাৎ কোন ফুলের প্রতিটি স্তবকের সদস্যগুলো যদি সমান আকার আকৃতি বিশিষ্ট হয় তখন তাকে বলা হয় সমাঙ্গ ফুল। যেমন জবা, এটা হচ্ছে একটা সমাঙ্গ ফুল, মানে মালবেসী গোত্র। তবে কোন ফুলের প্রতিটি স্তবকের সদস্যগুলো যদি আকার আকৃতি একই আকার আকৃতি বিশিষ্ট হয় তখন তাকে বলা হয় সমাঙ্গ ফুল। এবার আসো অসমাঙ্গ ফুল। অসমাঙ্গ মানে হচ্ছে যখন প্রতিটি স্তবকের সদস্যগুলো বিভিন্ন আকার আকৃতি বিশিষ্ট হয়, অর্থাৎ একই রকম হয় না, তাকে বলা হয় অসমাঙ্গ ফুল। যেমন মটরশুঁটি, এটি হচ্ছে কি একটা অসমাঙ্গ ফুল। তাহলে মটরশুঁটি হচ্ছে একটা অসমাঙ্গ ফুল। তাহলে কোন ফুলের স্তবকগুলো যখন ভিন্ন ভিন্ন আকার আকৃতি বিশিষ্ট হয়, কোন ফুলের স্তবকের সদস্যগুলো যখন ভিন্ন ভিন্ন আকার আকৃতি বিশিষ্ট হয় তখন তাকে অসমাঙ্গ ফুল বলা হয়। যেমন মটরশুঁটি, এটি হচ্ছে একটা অসমাঙ্গ ফুল। এরপর আসো এক প্রতিসম। এক প্রতিসম ফুল এবং হচ্ছে বহু প্রতিসম ফুল। এক প্রতিসম এবং বহু প্রতিসম। এক প্রতিসম এবং বহু প্রতিসম। এক প্রতিসম হচ্ছে কোন ফুলকে কেন্দ্র বরাবর কাটলে, অর্থাৎ কেন্দ্র অক্ষ বরাবর কাটলে একবার যদি সমান দুটি অংশে ভাগ করা যায়, মাত্র একবার তুমি সমান দুটি অংশে ভাগ করতে পারবা, এটাকে বলা হয় এক প্রতিসম। যেমন মানুষ, বলতো এটা কি এক প্রতিসম না বহু প্রতিসম? মানুষ এক প্রতিসম। এক প্রতিসম, কিন্তু হাইড্রা বহু প্রতিসম। Good. আচ্ছা, তাহলে মানুষ হচ্ছে এক প্রতিসম বলতে হচ্ছে ফুলের এক প্রতিসম। বহু প্রতিসম তো মানুষের ক্ষেত্রে ইউজ না, এটা ফুলের ক্ষেত্রে ইউজ। মানুষের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয় বলতো দেখি, মনে আছে? সিমেট্রি, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা অনেকটা এক প্রতিসমের মতোই। তাহলে কোন ফুলকে কেন্দ্র বরাবর কাটলে একবার মাত্র যদি সমান দুটি অংশে ভাগ করা যায় তখন তাকে বলা হয় এক প্রতিসম। এক প্রতিসম ফুলের এক্সাম্পল হচ্ছে শিম এবং অপরাজিতা। শিম এবং অপরাজিতা এগুলো হচ্ছে এক প্রতিসম। আর বহু প্রতিসম হচ্ছে কোন ফুলকে কেন্দ্র বরাবর একের অধিক সমান অংশে ভাগ করা যায় তখন তাকে বলা হয় বহু প্রতিসম। কেন্দ্র বরাবর কাটলে একবারের অধিক সমান অংশে ভাগ করা যায় তখন তাকে বলা হয় বহু প্রতিসম। যেমন সরিষা এবং জবা, এগুলো হচ্ছে বহু প্রতিসম। তাহলে এক প্রতিসম হচ্ছে কোন ফুলকে কেন্দ্র বরাবর কাটলে একবার মাত্র যদি সমান দুটি অংশে ভাগ করা যায় তখন তাকে বলা হয় এক প্রতিসম, যেমন শিম এবং অপরাজিতা। আর বহু প্রতিসম হচ্ছে কোন ফুলকে কেন্দ্র বরাবর কাটলে একের অধিক সমান অংশে ভাগ করা যায় তাকে বলা হয় বহু প্রতিসম। অপ্রতিসম হচ্ছে যদি কোনো ফুলকে কখনোই সমান অংশে ভাগ করা যায় না তখন তাকে বলা হয় অপ্রতিসম। অপ্রতিসমের এক্সাম্পল হচ্ছে কলাবতী। কলাবতীর যে ফুলগুলো আছে সেগুলো হচ্ছে অপ্রতিসম। তাহলে এক প্রতিসমের এক্সাম্পল হচ্ছে শিম, অপরাজিতা। বহু প্রতিসমের এক্সাম্পল হচ্ছে সরিষা এবং জবা। আর অপ্রতিসমের এক্সাম্পল হচ্ছে কলাবতী। আচ্ছা, এরপর আরো তিনটা ডেফিনিশন আসো।
ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস নাম শুনছো মেবি। জি স্যার। ট্রাইমেরাস, টেট্রামেরাস এবং হচ্ছে পেন্টামেরাস। ট্রাইমেরাস মানে হচ্ছে অর্থাৎ কোন ফুলের যে স্তবকগুলো যদি 3 বা 3 এর গুণিতক আকারে থাকে, কোন ফুলের স্তবকগুলো যদি কিসের গুণিতক আকারে থাকে বলতো? 3 বা 3 এর 3 গুণিতক। বা 3 এর তিনের গুণিতক। গুণিতক। যেমন ধরো হচ্ছে দল, দলগুলো হচ্ছে 3টা, প্রথম স্তরে 3টা, তারপরের স্তরে 3টা, তারপরের স্তরে 3টা, এইভাবে থাকবে। অর্থাৎ ধরো এটা হচ্ছে একটা ফুল, তো প্রথম স্তরে এখানে এই যে 3টা দল, আবার তার বাইরের দিকে আরেকটা স্তর, সেখানে আবার এরকম 3টা দল, তাহলে এটা হচ্ছে কি ট্রাইমেরাস। তবে যদি কোনো ফুলের স্তবকগুলো 3 বা 3 এর গুণিতক আকারে থাকে তখন তাকে বলা হয় ট্রাইমেরাস। টেট্রামেরাস হচ্ছে কত? 4 বা 4 এর গুণিতক আকারে থাকবে। পেন্টামেরাস হচ্ছে কত? 5 বা 5 এর গুণিতক আকারে থাকবে। তাহলে যদি 15 হয় তাহলে সেটা কি ট্রাইমেরাস না পেন্টামেরাস? পেন্টামেরাস। পেন্টামেরাস। ট্রাইমেরাস হতে পারে না? দুইটাই হইতে পারে। নির্ভর করবে স্যার। এখন কোনটা সেটা ডিপেন্ড করবে। যদি ট্রাইমেরাস হয় তাহলে প্রতিটি স্তরে কয়টা কয়টা থাকবে? 3টা 3টা করে স্যার। 3টা করে। পেন্টামেরাস হলে প্রতিটি স্তরে 5টা করে। কয়টা? 5টা। এটা ফুল দেখেই বলতে হবে, নাম্বার দেখে বলা যাবে না যে এটা কি ট্রাইমেরাস না টেট্রামেরাস না পেন্টামেরাস। ঠিক আছে? এই তারপর আসো হাইপোগাইনাস, এপিগাইনাস এবং পেরিগাইনাস। হাইপো মানে কি নিচে, আর গাইনাস মানে গর্ভাশয়। অর্থাৎ গর্ভাশয়ের নিচে, গর্ভাশয়ের নিচে কি অন্যান্য স্তবকগুলো যদি থাকে তখন তাকে বলা হয় হাইপোগাইনাস। হাইপোগাইনাস বা হচ্ছে গর্ভপাদক। এরপর হচ্ছে পেরি এপিগাইনাস বা গর্ভশীর্ষ। পেরিগাইনাস মানে হচ্ছে গর্ভকটি। আচ্ছা আমি ফুলগুলো একটু আঁকতেছি তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে। তাহলে কি আমাদের আকার লাগবে? একটু প্র্যাকটিস করে রাখো। যেমন দেখো এটা হচ্ছে গর্ভাশয়। এখন ফুলের এই যে বৃতি গর্ভাশয়ের উপরে নাকি নিচে? নিচে। নিচে। তারপরে পুংকেশর গুলো কোত্থেকে উৎপন্ন হয়েছে? গর্ভাশয়ের উপর থেকে না নিচ থেকে? নিচ থেকে। নিচ থেকে। দলগুলো কোত্থেকে উৎপন্ন হয়েছে? গর্ভাশয়ের নিচ থেকে। তার মানে হাইপোগাইনাস হচ্ছে যদি কোনো ফুলের অন্যান্য স্তবকগুলো গর্ভাশয়ের নিচ থেকে উৎপন্ন হয় বা গর্ভাশয়ের নিচের দিকে অবস্থান করে তখন তাকে বলা হয় হাইপোগাইনাস বা গর্ভপাদক। পোয়েসি এবং মালভেসি অর্থাৎ জবা, দান এবং সরিষা এই তিনটেই হচ্ছে গর্ভপাদক পুষ্প অর্থাৎ হাইপোগাইনাস। তাহলে জবা, ধান এবং সরিষা তিনটেই কি হাইপোগাইনাস বা গর্ভপাদক, কারণ এদের গর্ভাশয়ের নিচের দিকে অন্যান্য স্তবকগুলো অবস্থান করে।
এখানে দেখো বৃদ্ধি গর্ভাশয়ের নিচে নাকি উপরে? উপরে। উপরে। দল উপরে। উপরে। পুংকেশর উপরে। উপরে। অর্থাৎ এপিগাইনাসের ক্ষেত্রে সরি এটা হচ্ছে পেরিগাইনাসের ক্ষেত্রে না সরি এপিগাইনাসের ক্ষেত্রে গর্ভাশয়ের উপরে ফুলের অন্যান্য স্তবকগুলো অবস্থান করে। অর্থাৎ হাইপো মানে হচ্ছে গর্ভাশয়ের নিচে আর এপিগাইনাস মানে হচ্ছে গর্ভাশয়ের উপরের দিকে অবস্থান করে, অর্থাৎ অন্যান্য স্তবকগুলো গর্ভাশয়ের উপরে অবস্থান করে, এটাকে বলা হয় এপিগাইনাস। আর পেরিগাইনাসটা অনেকটা এপিগাইনাসের মতো করেই আঁকবা, পার্থক্যটা দেখলে তারপর বুঝতে পারবা। অর্থাৎ গর্ভাশয়ের উপরেও না নিচেও না, গর্ভাশয়ের চারদিকে যখন অবস্থান করে তখন তাকে বলা হয় পেরিগাইনাস। তাহলে পেরিগাইনাস হচ্ছে যে সমস্ত ফুলের অন্যান্য স্তবকগুলো গর্ভাশয়ের চারদিকে অবস্থান করে তাকে বলা হয় পেরিগাইনাস। আর যদি গর্ভাশয়ের উপরে অবস্থান করে এপিগাইনাস, আর যদি গর্ভাশয়ের নিচে অবস্থান করে তাহলে হাইপোগাইনাস। হাইপোগাইনাসের एग्जांपल হচ্ছে জবা, সরিষা এবং ধান। জবা, সরিষা এবং ধান। পেরিগাইনাসের एग्जांपल হচ্ছে শিম এবং গোলাপ। শিম এবং গোলাপ এটা হচ্ছে পেরিগাইনাস বা গর্ভকটি। পেরিগাইনাসের বাংলা হচ্ছে গর্ভকটি। আর এপিগাইনাস মানে গর্ভশীর্ষ, অর্থাৎ গর্ভাশয়ের উপরে অন্যান্য স্তবকগুলো অবস্থান করে, যেটা হচ্ছে কুমড়া, পেয়ারা, এগুলো হচ্ছে এপিগাইনাস। ঠিক আছে, এই তিনটা ডেফিনেশন খুব ভালো করে পড়বা, এই তিনটা পরীক্ষা আসে। আর পেরিগাইনাসের एग्जांपल কোনটা? পেরিগাইনাসের एग्जांपल হচ্ছে তোমার শিম এবং গোলাপ। পেরিগাইনাসে তো স্যার গর্ভাশয়ের চারপাশে অন্যান্য স্তবকগুলো থাকে না, হ্যাঁ, বললেন? গর্ভাশয় একবার চারদিকে ঘিরে অবস্থান করে পেয়ালার মতো। অর্থাৎ একটা থালার মধ্যে তুমি মাঝখানে ভাত রাখলা, তার চারদিকে মাংস এটা সেটা রাখলা, একবারে চারদিকে অবস্থান করে। গর্ভাশয় একবারে অন্যান্য স্তবকগুলোর উপরেও থাকে না, আবার অন্যান্য স্তবকগুলোর নিচেও থাকে না, চারদিকে থাকে, গর্ভাশয়ের চারদিকে থাকে। আচ্ছা, এই হাইপোগাইনাস অর্থাৎ গর্ভপাদক, এক্ষেত্রে গর্ভাশয়টা হচ্ছে কোথায় থাকে, উপরে নাকি নিচে? গর্ভাশয় অন্যান্য স্তবকের কোথায় থাকে? তো উপরে। উপরে। এই জন্যই এটাকে এই ধরনের গর্ভাশয়কে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়। অধিগর্ভ গর্ভাশয় বলা হয়। আর তোমার হচ্ছে এপিগাইনাস মানে হচ্ছে এক্ষেত্রে হচ্ছে গর্ভাশয় কোথায় থাকে? নিচে থাকে। এপিগাইনাসের এই জন্য এটাকে বলা হয় অধোগর্ভ। অধোগর্ভ গর্ভাশয়। গর্ভকটি বা পেরিগাইনাস এই ধরনের গর্ভাশয় যেহেতু উপরেও না নিচেও না, এই জন্য অর্ধ অধিগর্ভ গর্ভাশয় বলা হয়। অর্ধ অধিগর্ভ গর্ভাশয়, অর্ধ অধিগর্ভ গর্ভাশয় বা অর্ধ অধোগর্ভ গর্ভাশয়। ঠিক আছে, দুইটার যে কোনোটাই বলতে পারো। অর্ধ তার মানে একবারে অধিগর্ভও না আবার অধোগর্ভও না। তাহলে হাইপোগাইনাস, হাইপো মানে নিচে, গাইনাস মানে গর্ভাশয়। গর্ভাশয়ের নিচে যখন অন্যান্য স্তবকগুলো অবস্থান করে তখন তাকে বলা হয় হাইপোগাইনাস বা গর্ভপাদক। তারপরে হচ্ছে অর্থাৎ গর্ভাশয়ের পাদদেশে থাকে, এই জন্য বলা হয় গর্ভপাদ। গর্ভাশয়ের পাদদেশে মানে গর্ভাশয়ের নিচে থাকে, এই জন্য বলা হয় হাইপোগাইনাস। এভাবে মনে রাখবা, হাইপো মানে নিচে, গাইনাস গর্ভাশয়, গর্ভাশয়ের নিচে, তার মানে গর্ভাশয়ের পাদদেশে গর্ভপাদক। আর অর্থাৎ গর্ভাশয়ের নিচে অন্যান্য স্তবকগুলো থাকে। एग्जांपल হচ্ছে জবা, সরিষা, ধান। আর এক্ষেত্রে যেহেতু গর্ভাশয়টা উপরে থাকে তাই বলা হয় অধিগর্ভ। এপিগাইনাস মানে হচ্ছে এপি মানে উপরে, গাইনাস মানে গর্ভাশয়, তার মানে গর্ভাশয়ের উপরে অবস্থান করে, অর্থাৎ গর্ভাশয়ের শীর্ষে অবস্থান করে। আর এই সমস্ত ফুলের ক্ষেত্রে গর্ভাশয়টা যেহেতু নিচে থাকে তাই বলা হয় অধোগর্ভ। আর পেরি মানে গর্ভাশয়ের চারদিকে, অর্থাৎ গর্ভাশয়ের চারদিকে অন্যান্য স্তবক থাকে,
তাই এবং এটা অধিগর্ভ না অধগর্ভ না, তাই এটাকে আমরা বলে থাকি অর্ধ অধিগর্ভ গর্ভাশয়। এটা স্যার তিনটা ডেফিনেশন খুব ভালো করে পড়ো। স্যার বলো। স্যার ব্যাকগ্রাউন্ড নয়েজ অফ করে দেন স্যার, মানে স্যার ওই কুত্তার আওয়াজ আসছে স্যার। আচ্ছা তাহলে এই গেল। এবার আসলে আমাদের আর অল্প দুইটা জিনিস বাকি আছে, তার মধ্যে একটা হচ্ছে এই পুষ্প মঞ্জুরি বা পুষ্প বিন্যাস। এটা তো পড়াই নাই তাই না? জি স্যার, পড়ার নেই। আচ্ছা, পুষ্প মঞ্জুরি আর হচ্ছে ফ্রুটস, এই দুইটা জিনিস বাকি আছে। তাহলে প্রথমে আসো পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি। পুষ্প পত্র বিন্যাস পড়াইছি তাই না? জি স্যার। জি মনে স্যার। রাখবে, একটা হচ্ছে পুষ্প বিন্যাস আর একটা হচ্ছে পুষ্প পত্র বিন্যাস। পুষ্প বিন্যাস বা এটাকে আমরা বলে থাকি পুষ্প মঞ্জুরি অথবা ইনফ্লোরেসেন্স। পুষ্প মঞ্জুরি বা ইনফ্লো, যা পড়াচ্ছে এগুলো সব এমসিকিউ বা শর্ট কোশ্চেনের জন্য। পুষ্প মঞ্জুরি বা ইনফ্লোরেসেন্স। তো পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি মূলত বলতে কি বোঝায়? যেমন হচ্ছে কোন কোন ফুলের ক্ষেত্রে দেখবা এই যে একটা নিয়ে একটা ফুল, আবার কোন কোন ফুলের ক্ষেত্রে দেখবে এরকম লম্বা একটা দণ্ডের উপর অনেকগুলো ফুল থাকে, তাই না? জি স্যার। অর্থাৎ ফুলটা এককভাবেও থাকতে পারে, আবার এরকম অনেকগুলো মিলে একটা শাখা প্রশাখা তন্ত্রের মাধ্যমে থাকতে পারে। যেমন গোলাপ, এটা একক একটা ফুল, একটা নিয়েই একটা। কিন্তু রজনীগন্ধা দেখবো হচ্ছে একটা লম্বা দণ্ড, তার দুই পাশে অনেকগুলো থাকে। এখন রজনীগন্ধার পুরো যে দণ্ড, সেখানে কি তুমি বলো যে এখানে অনেকগুলো রজনীগন্ধার ফুল? তুমি কিন্তু একটাই বলো, ঠিক আছে? তার মানে হচ্ছে পুষ্পের যে বিন্যাস, এটা হচ্ছে এককভাবেও থাকতে পারে, আবার শাখা প্রশাখা যুক্ত হয়েও থাকতে পারে। তো পুষ্প মঞ্জুরি বা পুষ্প বিন্যাস হচ্ছে, আর ফুলটা কোথায় হয়? কাণ্ডের শীর্ষে অথবা কক্ষে। যেমন যে কোনো একটা উদ্ভিদ, এই উদ্ভিদে দেখবে কাণ্ডের শীর্ষে ফুল তৈরি হয়, অথবা যে কোনো তার কক্ষের মধ্যে এরকম ফুল তৈরি হয়। তবে কাণ্ডের শীর্ষে অথবা কক্ষের, কাণ্ডের শীর্ষে অথবা কক্ষ থেকে উৎপন্ন শাখা বা শাখা তন্ত্রের উপর ফুলের যে বিন্যাস, এটাকে বলা হয় পুষ্প মঞ্জুরি বা পুষ্প বিন্যাস। কাণ্ডের শীর্ষে বা কক্ষে শাখা বা শাখা তন্ত্রের উপর, কাণ্ডের শীর্ষে বা কক্ষে শাখা বা শাখা তন্ত্রের উপর পুষ্পের যে বিন্যাস, সেটাকে বলা হয় পুষ্প মঞ্জুরি বা পুষ্প বিন্যাস। তাহলে পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি হচ্ছে সহজ কথায় ফুলের যে বিন্যাস। কোথায় ফুলের বিন্যাস? কাণ্ডের শীর্ষে বা কক্ষে। কক্ষে, গুড। তাহলে কাণ্ডের শীর্ষে বা কক্ষে শাখা বা শাখা তন্ত্রের উপর ফুলের যে বিন্যাস, এটাকে বলা হয় পুষ্প মঞ্জুরি, পুষ্প বিন্যাস বা ইনফ্লোরেসেন্স। পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি দুই ধরনের, একটা হচ্ছে রেসিমস, অপরটি হচ্ছে সাইমস। রেসিমস, সাইমস। রেসিমসের আবার কয়েকটা প্রকারভেদ আছে, যেমন রেসিম, স্পাইক,
স্পাইকলেট এবং ক্যাপিচুলা। এরপর হচ্ছে সাইনাস। সাইনাস মানে হচ্ছে একক ফুল, যেমন এটা হচ্ছে একক ফুল, এটা হচ্ছে সাইনাস। তাহলে সাইনাস মানে হচ্ছে একক ফুল, অর্থাৎ একটা ফুল নিয়ে একটা ফুল, এটা হচ্ছে সাইনাস। রেসিমাসের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন রেসিমাস মানে হচ্ছে গুচ্ছ ফুল অনেকগুলো মিলে, যেমন প্রথমে আসলো রেসিম। রেসিম এদের হচ্ছে মঞ্জুরি দণ্ডটা একটু লম্বা থাকে। রেসিম এদের ধরো এটা হচ্ছে মঞ্জুরি দণ্ড, এদের এই মঞ্জুরি দণ্ড লম্বা। এবার এই মঞ্জুরি দণ্ড তোমার হচ্ছে লম্বা থাকে এবং বর্ধনশীল, অর্থাৎ ক্রমশ উপরের দিকে বাড়তে থাকে, অর্থাৎ দুই পাশে এরকম তোমার হচ্ছে ফুল থাকে, নিচের দিকে বড় ফুল থাকে আর উপরের দিকে ক্রমান্বয়ে ছোট ফুলগুলো থাকে। এটা হচ্ছে ধরো রেসিম। তাহলে রেসিম মানে হচ্ছে তোমার এই বর্ধনশীল, অর্থাৎ ক্রমশ উপরের দিকে বাড়তে থাকে এবং মঞ্জুরি দণ্ড লম্বা এবং উপরের দিকে ছোট ছোট ফুলগুলো থাকে, নিচের দিকে বড় ফুলগুলো অবস্থান করে। এরপর আসো স্পাইক। স্পাইক হচ্ছে এটাও মঞ্জুরি দণ্ড লম্বা, রেসিমের ফুলগুলোর মধ্যে বৃন্ত থাকে। রেসিমের ফুলগুলোর মধ্যে দেখো সবগুলো ফুলে বৃন্ত আছে। স্পাইক হচ্ছে যেমন ধরো রজনীগন্ধা, এরকম এটা হচ্ছে বৃন্তবিহীন, এদের ফুলে বৃন্ত থাকে না। স্যার এদের মঞ্জুরি দণ্ড কি বর্ধনশীল? হ্যাঁ, মঞ্জুরি দণ্ড লম্বা, সবগুলোরই মঞ্জুরি দণ্ড। রেসিমের প্রথম তিনটা এদের সবার মঞ্জুরি দণ্ড লম্বা এবং বর্ধনশীল। রেসিমের ক্ষেত্রে বৃন্ত থাকে, স্পাইকের ক্ষেত্রে বৃন্ত থাকে না। আর স্পাইকের আর স্পাইকটা একই রকম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে স্পাইক গুলো আকারে বড় আর স্পাইকলেট গুলো আকারে ছোট, যেমন ধান, ধান হচ্ছে স্পাইকলেট। আর ক্যাপিচুলা হচ্ছে এদের মঞ্জুরি দণ্ড লম্বা হয় না, এদের মঞ্জুরি দণ্ড লম্বা না হয়ে স্ফীত হয়ে যায়, অর্থাৎ এরকম একটা স্ফীত গঠন তৈরি করে মঞ্জুরি দণ্ড। মঞ্জুরি দণ্ড লম্বা না হয়ে এরকম স্ফীত হয়ে যায় এবং একটা উত্তল গঠন তৈরি করে, যার মধ্যে ফুলের যে পাপড়িগুলো সেগুলা সজ্জিত থাকে। যেমন এই তোমরা ডালিয়া, তারপরে সূর্যমুখী, এই সমস্ত ফুলের ক্ষেত্রে এটা দেখা যায়। এটা হচ্ছে ক্যাপিচুলা। ছবিগুলো এঁকে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। স্পাইকলেটটা জানি কি বললেন? হ্যাঁ, আগে ছবিগুলো আঁকছো? না স্যার, আঁকতেছি। হ্যাঁ, ছবিগুলো আঁকা কমপ্লিট করো।
টাকা হয়েছে। আচ্ছা তাহলে আসো, মঞ্জুরি পত্র হচ্ছে দুই ধরনের, তার মধ্যে একটা হচ্ছে রেসিমোস, অপরটা হচ্ছে সাইমোস। রেসিমোস মানে হচ্ছে অনিয়ত বর্ধনশীল এবং মঞ্জুরি দণ্ডযুক্ত ফুল। তাহলে রেসিমোসের বৈশিষ্ট্য হচ্ছে কি, অনিয়ত বর্ধনশীল। অনিয়ত বর্ধনশীল বলতে কি বুঝো কেউ বলো তো দেখি? এটা বৃদ্ধি পেতে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে বৃদ্ধি পেতে থাকে, ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে এবং এর সুনির্দিষ্ট না, অর্থাৎ যত গাছ বড় হবে এটার বৃদ্ধি বাড়তে থাকবে। তবে রেসিমোস হচ্ছে অনিয়ত বর্ধনশীল এবং মঞ্জুরি দণ্ডযুক্ত। রেসিমোস মানে হচ্ছে অনিয়ত বর্ধনশীল এবং মঞ্জুরি দণ্ড যুক্ত। রেসিমোস চার প্রকার। প্রথমে আসো রেসিম। রেসিম মানে হচ্ছে ওই একই, অনিয়ত বর্ধনশীল, মঞ্জুরি দণ্ড যুক্ত এবং বিন্তযুক্ত ফুল। অনিয়ত বর্ধনশীল, মঞ্জুরি দণ্ড যুক্ত এবং বিন্তযুক্ত ফুল। রেসিমের এক্সাম্পল হচ্ছে সরিষা। রেসিমের এক্সাম্পল কি? সরিষা। এটা হচ্ছে রেসিমের এক্সাম্পল। তাহলে রেসিম হচ্ছে অনিয়ত বর্ধনশীল, মঞ্জুরি দণ্ড থাকে, লম্বা মঞ্জুরি দণ্ড থাকে এবং হচ্ছে বিন্তযুক্ত। এক্সাম্পল হচ্ছে সরিষা। এবার আসলে স্পাইক। স্পাইক হচ্ছে অনিয়ত বর্ধনশীল, এটাও অনিয়ত বর্ধনশীল, মঞ্জুরি দণ্ড লম্বা কিন্তু বিন্তবিহীন। তাহলে রেসিম এবং স্পাইকের মধ্যে পার্থক্য একটা জায়গায়, সেটা কি বলতো? বৃন্তযুক্ত বিন্ত। বৃন্তবিহীন। রেসিমের মধ্যে বিন্ত থাকে, স্পাইকের মধ্যে বিন্ত থাকে না, এটা হচ্ছে বিন্তবিহীন ফুল। এবার আসো স্পাইকলেট। স্পাইকলেট আর স্পাইকের স্পাইক এক্সাম্পল কি? ও, স্পাইকের এক্সাম্পল হচ্ছে রজনীগন্ধা। স্পাইকের এক্সাম্পল হচ্ছে রজনীগন্ধা। আর স্পাইকলেট আর স্পাইক দুইটা একই রকম, অর্থাৎ দুইটাই মঞ্জুরি দণ্ড যুক্ত, অনিয়ত বর্ধনশীল, অবিন্ত ফুল, কিন্তু স্পাইকলেট গুলো আকারে ছোট। স্পাইকলেট গুলো কি আকারে ছোট আর স্পাইক গুলো হচ্ছে আকারে বড়। এই স্পাইকলেটের এক্সাম্পল হচ্ছে ধান, গম, ঘাস, এগুলো হচ্ছে স্পাইকলেট। স্পাইকলেটের এক্সাম্পল কি? ধান, গম, ঘাস, এগুলো হচ্ছে সবগুলো কি স্পাইকলেট। স্পাইকলেটের এক্সাম্পল হচ্ছে ধান, গম এবং ঘাস। এবার আসলে ক্যাপিচুলাম আর স্পাইকলেটটা হচ্ছে আমরা যখন পয়েসি পড়াবো তখন স্পাইকলেট সম্পর্কে ডিটেইলস পড়াবো, এখন যতটুকু বলছে এতটুকুই লিখো। আচ্ছা, ক্যাপিচুলাম হচ্ছে এদের মঞ্জুরি দণ্ড লম্বা না হয়ে স্ফীত হয়ে যায়। মঞ্জুরি দণ্ড লম্বা না হয় স্ফীত হয়ে যায় এবং সেই এই স্ফীত মঞ্জুরি তোমার হচ্ছে স্ফীত হচ্ছে পুষ্পাধার, সেটাকে বলা হয় পুষ্পাধার বলা হয়। স্ফীত পুষ্পাধারে পুষ্পিকা থাকে। পুষ্পিকা মানে হচ্ছে ওই যে ছোট ছোট যে পাপড়িগুলো থাকে সেগুলাকে বলা হয় পুষ্পিকা। আমরা অন্যান্য ফুলের ক্ষেত্রে সেগুলাকে পাপড়ি বলি, বাট হচ্ছে তুমি ক্যাপিচুলামের ক্ষেত্রে এদের হচ্ছে এই পাপড়িগুলোকে কি বলা হয়? পুষ্পিকা বলা হয়। পুষ্পিকা বলা হয়। আর পুষ্পিকা দুই ধরনের, একটা হচ্ছে রে আর একটা হচ্ছে ডিস্ক। ডিস্কটা হচ্ছে কেন্দ্রে থাকে আর রেটা হচ্ছে বাইরের দিকে থাকে, এই চক্রাকার আবৃত করে থাকে। তোমরা গাঁদা, সূর্যমুখী এই ধরনের ফুলগুলো দেখতে দেখবা যে বাইরের দিকের পাপড়িগুলো অনেক বড় থাকে, ঠিক আছে, এবং সেগুলা বড় বড় আকৃতির হয়ে থাকে, সেগুলো হচ্ছে রে। আর কেন্দ্রের দিকে দেখবা সেগুলো একবারে ছোট ছোট হয়, এগুলাকে বলা হয় ডিস্ক, ঠিক আছে। তাহলে ক্যাপিচুলামের ক্ষেত্রে মঞ্জুরি দণ্ড লম্বা না হয়ে প্রলম্বিত এবং স্ফীত হয়ে যায়। ক্যাপিচুলামের ক্ষেত্রে মঞ্জুরি দণ্ড লম্বা না হয়ে প্রলম্বিত এবং স্ফীত হয়ে যায় এবং সেই পুষ্পাধারে প্রলম্বিত বা স্ফীত পুষ্পাধারে পুষ্পিকাগুলো সজ্জিত থাকে। পুষ্পিকা দুই ধরনের, কেন্দ্রের দিকে থাকে হচ্ছে ডিস্ক আর বাইরের দিকে থাকে হচ্ছে রে পুষ্পিকা।
গাঁদা, সূর্যমুখী, ডালিয়া এগুলা সবগুলো হচ্ছে ক্যাপিচুলাম বা শিরোমঞ্জুরি বলে। গাঁদা, সূর্যমুখী, ডালিয়া এগুলো হচ্ছে ক্যাপিচুলাম বা শিরোমঞ্জুরি। এবার আসো সাইনোস। সাইনোস মানে হচ্ছে একক ফুল। সাইনোস মানে কি ফুল বলতো? একক ফুলগুলোকে বলা হয় সাইনোস। সাইনোস মানে হচ্ছে একক ফুল, যেমন হচ্ছে জবা। এবং এটা কি অনিয়ত বর্ধনশীল নাকি নিয়ত বর্ধনশীল? সাইনোস বলতো। নিয়ত বর্ধনশীল। এবং মঞ্জুরি দণ্ড থাকে নাকি থাকে না? থাকে। থাকে। সে মঞ্জুরি দণ্ডটা কেমন? সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত। গুড। তাহলে হচ্ছে সাইনোস এটা হচ্ছে নিয়ত বর্ধনশীল, সংক্ষিপ্ত মঞ্জুরি দণ্ড যুক্ত এবং হচ্ছে একক ফুল। একক ফুল। এই তাহলে এই গেল হচ্ছে আমাদের পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি। আচ্ছা, সাইনোসের एग्जांपल হচ্ছে জবা। এটা হচ্ছে সাইনোসের एग्जांपल। মালবেসি গোত্রের एग्जांपल যেটা হচ্ছে কি সাইনোস। তাহলে সাইনোসের एग्जांपल হচ্ছে জবা ফুল, এটা হচ্ছে সাইনোস। আচ্ছা, আরেকটা সংজ্ঞা বাকি রয়ে গেছে যেটা হচ্ছে মঞ্জুরি পত্র এবং উপমঞ্জুরি পত্র। মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র। মঞ্জুরি পত্র হচ্ছে কোন কোন ফুলের ক্ষেত্রে দেখা যায় পাতার মতো অংশ থেকে ফুল তৈরি হয়, অর্থাৎ কোন কোন উদ্ভিদের এই দুইটা পাতার মতো অংশ তার মাঝখান থেকে একটা ফুল তৈরি হয়। এই যে পাতার মতো দুইটা অংশ এগুলোকে বলা হয় মঞ্জুরি পত্র। আর মঞ্জুরি পত্রের ভেতরের দিকের পাতার মতো অংশকে বলা হয় উপমঞ্জুরি পত্র। তাহলে কোন কোন ফুলের ক্ষেত্রে পাতার মতো অংশ থেকে ফুল উৎপন্ন হয়, পাতার মতো অংশ থেকে ফুল উৎপন্ন হয়, এই পাতার মতো অংশকে বলা হয় মঞ্জুরি পত্র। আর মঞ্জুরি পত্রের ভেতরের দিকে থাকে কি উপমঞ্জুরি পত্র। তাহলে কোন কোন ফুলের ক্ষেত্রে পাতার ন্যায় অংশ থেকে ফুল তৈরি হয়, তাকে বলা হয় মঞ্জুরি পত্র। আর এই মঞ্জুরি পত্রের ভেতরের দিকে থাকে কি উপমঞ্জুরি পত্র। মঞ্জুরি পত্রকে বলা হয় ব্র্যাক্ট আর উপমঞ্জুরি পত্রকে বলা হয় ব্র্যাক্টিওল। মঞ্জুরি পত্রকে বলা হয় ব্র্যাক্ট আর উপমঞ্জুরি পত্রকে বলা হয় ব্র্যাক্টিওল। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। স্যার লাস্ট লাস্ট হচ্ছে ফ্রুটস বা ফল। ফ্রুটসটা একটু জাস্ট বলতেছি, যেমন প্রকৃত ফল। প্রকৃত ফল হচ্ছে গর্ভাশয় থেকে উৎপন্ন ফল, যেমন আম, জাম, লিচু। প্রকৃত ফল কি? গর্ভাশয় থেকে উৎপন্ন ফল, এটা হচ্ছে প্রকৃত ফল। আর অপ্রকৃত ফল হচ্ছে গর্ভাশয় ব্যতীত অন্য অংশ থেকে, যেমন আপেল, এটা কোত্থেকে উৎপন্ন হয় বলতো? গর্ভাশয় থেকে। এই ফলটা কোত্থেকে হয়? বিচি থেকে। কোত্থেকে? বীজ থেকে, তা গাছ থেকে। যাহ, ফলটা আপেল যে খাও, ফলের যে অংশটা সেটা কোত্থেকে উৎপন্ন হয়? স্যার গর্ভাশয়ের সাথে স্যার অন্য একটা অংশ লেগে যায় স্যার, গর্ভাশয় ব্যতীত অন্যান্য অংশ। সেটা কি? স্যার আপেল। দলমন্ডল। পাপড়ি স্যার, পাপড়ি। পাপড়ি। পাপড়ি পাপড়ি থেকে। তাহলে প্রকৃত ফল হচ্ছে গর্ভাশয় থেকে উৎপন্ন ফল, অপ্রকৃত ফল হচ্ছে গর্ভাশয় ব্যতীত অন্য কোনো অংশ থেকে উৎপন্ন ফল। আচ্ছা, সরল ফল। সরল ফল হচ্ছে একটা ফুল থেকে যদি একটা ফল হয় তখন তাকে বলা হয় সরল ফল। একটা ফুল থেকে একটা ফল, যেমন আম, একটা ফুল থেকে একটা ফল, এটাকে বলা হয় সরল ফল। বাট একটা ফুল থেকে যদি একগুচ্ছ ফল হয় তখন তাকে বলা হয় গুচ্ছিত ফল। যেমন আতা। আতা খাইছো না? দেখবো ছোট ছোট গুচ্ছ, শুধু আতা না, আরেকটা ফল আছে ঢেউয়া, চিনো? জি স্যার, চিনি। হ্যাঁ, ওইটাও একটা গুচ্ছিত ফল। তাহলে কি ফল স্যার? হ্যাঁ, আতা। আতা আতা লিখে রাখো তাহলে হবে। তাহলে গুচ্ছিত ফল হচ্ছে একটা ফুল থেকে এক গুচ্ছ ফল, এটাকে বলা হয় গুচ্ছিত ফল। এবার আসো যৌগিক ফল। যৌগিক ফল হচ্ছে সমগ্র পুষ্প মঞ্জুরি থেকে যদি একটা ফুল হয়, পুষ্প মঞ্জুরি থেকে একটা ফল,
সমগ্র একটা পুষ্পমঞ্জরি থেকে একটা ফল, এটাকে বলা হয় যৌগিক ফল। যেমন কাঁঠাল, কাঁঠাল হচ্ছে একটা যৌগিক ফল। সমগ্র পুষ্পমঞ্জরি থেকে একটা ফল, যেমন কাঁঠাল। তাহলে এই গেল হচ্ছে প্রকৃত, অপ্রকৃত, সরল, গুচ্ছিত এবং যৌগিক ফল। এরপর একটা ফল হচ্ছে লিগিউম। লিগিউম হচ্ছে এই সমস্ত ফলটা এরকম দুইটা কবাটে সজ্জিত থাকে। দেখছো এরকম ফল, অর্থাৎ খুললে এরকম দুইটা কভার বা দুইটা পার্ট দেখা যায় খোলার সাথে সাথে। যেমন শিম বা মটরশুঁটি, এই সমস্ত দেখবে এদের ফলটা খুললে এরকম দুইটা পার্ট বা দুইটা কভার। যেমন তেঁতুল, লম্বা লম্বি ভাবে যখন খুলে দিবা দেখবো হচ্ছে দুইটা পার্ট। তারপরে হচ্ছে বরবটি, খাইছো না বরবটি, দেখবো লম্বা বাদামও লম্বি তো ভাবে হবে। ইয়ে করলে দুইটা পার্ট দেখা যায়। এটাকে বলা হয় লিগিউম। তার মানে লিগিউম হচ্ছে এদের ফলের মধ্যে হচ্ছে দুইটা কভার থাকে বা দুইটা প্রকোষ্ঠ থাকে, দুই পাশে দুইটা কপাটে বিভক্ত থাকে। স্যার, হুম, ফল আর সবজি কি আলাদা? এটা ডিপেন্ড করে হচ্ছে বায়োলজিক্যালি ফুল থেকে যা হয় সবই ফল। বায়োলজিক্যালি কি বলতো? ফুল থেকে যা হয় সবই ফল। সবই ফল। এখন সেই ফলকে তুমি হচ্ছে আদর্শ ফ্রুটস হিসাবেও খাইতে পারো, আবার সবজি হিসাবেও খাইতে পারো। যেমন পেঁপে, কাঁচা অবস্থায় তুমি এটা সবজি হিসাবে খাও, আবার পাকলে এটাকে কি আদর্শ ফ্রুটস হিসাবে সেটা তুমি গ্রহণ করো। তারপরে হচ্ছে ধরো শসা, এটা ফল, এটাকে হচ্ছে তুমি সবজি হিসাবে খাও। আম, এটা কি ফল হিসাবে খাও। অর্থাৎ তুমি সবজি খাও, সবজি তো অনেক কিছুই সবজি। যেমন হচ্ছে তোমার পেঁয়াজ, এটাও তো সবজি, কিন্তু এটা কি রূপান্তরিত কাণ্ড। বায়োলজিক্যালি তো সবই ফল। সবই ফল না, পেঁয়াজ কি ফল নাকি? ঘুষি মাইরে নাক গোছা করে দেবো। না ফুল স্যার, থেকে কাণ্ড যেটা স্যার। হবে সেটা আলু ফল। স্যার, কাণ্ড আলু, স্যার। আলু কি ফল? আলু কি ফল? আলু কাণ্ড রূপান্তরিত স্যার। কাণ্ড, আলু ফল না। আলু কি রূপান্তরিত কাণ্ড। তারপর রসুন, আদা, এগুলা সব কি রূপান্তরিত কাণ্ড। মূল। মূল, হ্যাঁ মূল, এগুলো হচ্ছে রূপান্তরিত মূল বা কাণ্ড। যাই হোক, এখন হচ্ছে এই ফ্রুটস হচ্ছে সহজ কথায় ফুল থেকে, ফুল রূপান্তরিত হয়ে যেটা তৈরি হয়, ফুল থেকে নিষেক এবং দ্বিনিষেকের ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফল। এখন সেই ফলকে আমরা আদর্শ একটা ফ্রুটস হিসাবে, খাদ্য তালিকার যে ফ্রুটস হিসাবে যেটাকে নামকরণ করা হয়, সেই ফ্রুটস হিসাবে আমরা গ্রহণ করতে পারি, অথবা আমরা সেটাকে সবজি হিসাবে তরকারি রান্না করে সালাদ ভাজি করেও খেয়ে ফেলতে পারি। ঠিক আছে? জি স্যার। করলা কি ফল স্যার? অবশ্যই ফল। করলার ভিতরে বীজ আছে না? জি স্যার। তো এটা কি? এটা ফল স্বীকার করতে স্যার কিরকম? ফ্রুট পেস্টটা দেখো নাই? না, জুস মেনে হে। এনডিসি ফ্রুট পেস্ট নাজমুল স্যার যে সবজিরে যে ফল বইলা চালায় দেয়। এগুলো তো ফলই, তো সবজি ফল বলে জ্বালা শেখায়। জি স্যার, তা তো ঠিকই স্যার, বায়োলজিক্যালি সবই ফল। বায়োলজিক্যালি সব ফল। এই কনফিউশন দূর করার জন্যই তো তোমাদের এই কাজটা করা হয়েছে। যে তোমরা তো এখানে সবজি মনে করে বসে রাখো। যদি বলি শসা কি, হা করে রাখবা, এটা সবজি স্যার, ফল না। শসা থেকে হয়? ফুল থেকে হয়। এই জন্য এইসব ফ্রুটস ফেস্টিভ্যাল এটা আরো বেশি করা উচিত। না স্যার, অনেক ভালো হয় স্যার, অনেক ফল চেনা যায় স্যার, নতুন নতুন ফল দেখি। সকল ফলই সবজি, সকল সবজি ফল নয়। সকল ফল সবজি, সকল সবজি ফল না, দুইটাই সঠিক না। সকল ফলই সবজি না তো। তুমি সকল ফলকে কি সবজি হিসাবে ইউজ করো? আম, এটা কি সবজি হিসাবে খাও নাকি? খায় অবশ্য, আম দিয়ে তরকারি রান্না করে। স্যার কাঁঠাল কাঁচা এটাও- জি অবস্থায়। স্যার, হ্যাঁ, কাঁচা কাঁঠাল অবস্থায় তো খায়। স্যার ম্যাক্সিমামই সবজি। কাঁঠাল রান্না করেও খায়। আপেল সবজি হিসাবে খায় না, এটা স্বীকার করতে হবে। জি স্যার। এই স্যার, দেশের আপেল মানুষ খায় সব না। খায়, বুঝছো? মালটাও খায় না স্যার। তরমুজের খোসাও খাই ফেলায়, খায় না খাও? জি স্যার, জি স্যার, অনেকেই খাই খায়। সবজি। সব খাই ফেলায়, মানে কিছুই রাখে না। অ্যাপল পাই বানানোর সময় তো স্যার আলুর আপেল চোখলা ছিল। সুদ্ধা খায় স্যার। হ্যাঁ, এরপরও খাই 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 করে, এত খাইয়া এরপরও খাই 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 খায়।
আচ্ছা স্যার কোন তাহলে দেশে মানুষের বদনাম করেন স্যার? আমাদের দেশের স্যার হোস্টেলে তো স্যার কুমড়ার ডগাও দিয়ে দেয়। বুঝি নাই বলো। মানে স্যার হোস্টেলে স্যার যে কুমড়া আছে না, কুমড়ার উপরে যে একটা ইয়ে থাকে না, হ্যাঁ ওইটা ভাজি করে খাওয়ায়। ওইটাও দিয়ে দেয় স্যার সবজির মধ্যে। ওটা কিন্তু ভালো। ওটা যদি হচ্ছে এই কুচি কুচি করে ভাজি করে খাইতে পারো, এটা অনেক ভালো, উপকারী। আমরা ফ্রুটস এর হচ্ছে ইয়াটা ফেলে দিই, আবরণ, এটা ঠিক না। ফ্রুটস এর আবরণ খাওয়া উচিত। স্যার আবরণ স্যার সবচেয়ে বেশি স্যার সেলুলোজ থাকে খুব সম্ভবত। সেলুলোজ খায়, এটা আবরণ খাইলে কি হবে বলতো, কি লাভ হবে তোমার? স্যার রাফেজ উৎপন্ন হবে স্যার। তোমার হচ্ছে বৃহদান্তের মধ্যে যে ফাইবার তৈরি হবে, ফাইবার গুলো জি স্যার। আঁশ জাতীয়, এগুলো হচ্ছে তোমার পরিপাকে সাহায্য করবে, এবং তোমার যে ব্যাকটেরিয়া গুলো আছে বৃহদান্তের মধ্যে, মিথ্যজীবী যে ব্যাকটেরিয়া, সেগুলোর গ্রোথ ভালো হবে, তোমার পরিপাক ইজি হবে। জি স্যার, স্টুলও নরম হবে। স্যার খেজুর কোন ধরনের ফল স্যার? পায়খানা কষা হবে না, সবচেয়ে ভালো কথা হয়েছে এটা। সেলুলোজ খাইতে হবে প্রতিনিয়ত। জি স্যার, আমি স্যার একটু ওইভাবে বললাম আগে, স্টুল নরম হবে স্যার। কি? বেশ। তো স্টুল ইংলিশে নরম পড়তে হবে হবে, স্যার। ইংলিশে। স্যার খেজুর কোন প্রকৃতির ফল স্যার? খেজুর তো ফলই, এটা হচ্ছে মানে স্যার কোন ফল স্যার? সরল ফল। প্রকৃতি একটা স্যার। ফুল থেকে একটা ফল না, আলাদা আলাদা ফল না সবগুলো। তুমি কি এক খেজুর কেজি তো স্যার খেজুরে বলো যে এখানে একটা খেজুর? না স্যার, মানে খেজুর নিয়ে তো কোনো আলাদা আলাদা ফল। অভিজ্ঞতা নেই স্যার, কাঁঠাল, এজন্য জিজ্ঞেস কাঁঠাল হচ্ছে এটা যৌগিক ফল, একটাই ফল কিন্তু যৌগিক। এখানে সবগুলো ফলের একটার ভেতরে আবার ছোট ছোট খণ্ড, প্রকোষ্ঠ প্রকোষ্ঠ আলাদা। করছি স্যার। আর স্যার আনারস কি স্যার গুচ্ছ ফল? হ্যাঁ বুঝছো বল। আচ্ছা বলো তো, ইক্ষু কি? ইক্ষু আর কাণ্ড স্যার, কাণ্ড। কাণ্ড, এটা ফল না। ঠিক আছে, ধান কি বলো তো? ধান তো শস্য স্যার। কি শস্য তো পরে, তুমি আগে বায়োলজিক্যালি শব্দ ইউজ করো, ফল না বীজ নাকি? স্যার বীজের ভিতরে সঞ্চিত খাদ্য সম্ভবত। ধান হচ্ছে বীজ। আমরা সব উদ্ভিদের ফল খাই না, কোন কোন উদ্ভিদের ফল খাই, কোন কোন উদ্ভিদের বীজ খাই। আবার কোন কোন উদ্ভিদের ফলও খাই, বীজও খাই, ফুলও খাই। যেমন ধানের ক্ষেত্রে আমরা যেটা খাই, ধানের ফল হয় না, এটার বীজটাই আমরা খাই। ধানের বীজটাই গঠিত হয় ভালোভাবে, এই জন্য আমরা বীজটা খাই। ভুট্টা, গম, এগুলোর আমরা কি খাই? বীজ খাই, ফল খাই না। শশা, ফলও খাও বীজও খাও। কাঁঠাল, ফলও খাও আবার বীজ ভর্তা বানাইয়ে খাও, রান্না করে খাও, খাও না? জি স্যার। তরমুজের ফল তো খাও, বীজটা বাধ্য হয়ে খাওয়া লাগে, উপায় নেই। ভালো। স্যার আমি বীজগুলা স্যার ফেলে দেই স্যার। নাহ, এই এত তরমুজের ধৈর্য কার আছে? ছি, ছি, ছি। স্যার বীজ তাহলে খাওয়া ভালো, তরমুজের বীজে ক্ষতিকর কিছু নাই, উপকারী স্যার আছে। নারকেলের ভিতরে যেগুলো থাকে নারকেল স্যার, ওইটা কি? নারকেল, শ্বাস। নারকেলের যেটা খাও সেটা হচ্ছে বীজ, নারকেলের ফল খাও না। নারকেলের ফল হচ্ছে বাইরের ওই যে শক্ত শক্ত খোসা, এগুলো খাইতে পারবা না, এটা এটা হচ্ছে তার ফল। এই নারকেলের আমরা বীজটা খাই। সুপারি কি খাই? বীজ। বীজ। বীজ খাই স্যার। তালের কি খাই বলতো? তাহলে খোসা। তাহলে স্যার তালের ওই যে ফলের যে অংশটা, সেই ফলের অংশ থেকে রস বাইর করে তারপর হচ্ছে আমরা পিঠা বানাই খাই। আর বীজটা হচ্ছে যদি রেখে দাও, সেখানে ভেতরে শ্বাস বীজ, ওই বীজ অংশটাও আমরা খাই, দুইটাই খাই। স্যার তাহলে ফলের কোন অংশটা যে স্যার ট্রিপ্লয়েড যেটা গঠন করে ট্রিপ্লয়েড? ফল পুরোটাই ডিপ্লয়েড। ট্রিপ্লয়েড স্যার, ওই যে ত্রিনিষেক যে হচ্ছে, এটা ইয়েতে পড়াবো, রিপ্রোডাকশনে পড়াবো। সেখানে হচ্ছে যে বীজের দুইটা অংশ, একটা হচ্ছে ভ্রূণ আর একটা হচ্ছে শস্য। ধরো এটা একটা বীজ, আর এর বাইরের দিকে হচ্ছে ফল। এই ফলটা হচ্ছে ডিপ্লয়েড। আর বীজের দুইটা অংশ, একটা হচ্ছে ছোট একটা অংশ থাকে, এটা তো বলা হয় ভ্রূণ, আর এই বাকি অংশটা হচ্ছে শস্য। ভ্রূণটা হচ্ছে ডিপ্লয়েড আর শস্যটা হচ্ছে ডিপ্লয়েড। কেন ডিপ্লয়েড, কেন ডিপ্লয়েড, এটা আমরা প্ল্যান্ট রিপ্রোডাকশন অধ্যায়ে পড়ব। আচ্ছা, তাহলে লিগিউম হচ্ছে দুইটা কভার্টে থাকে, এবং ক্যারিওপসিস, ক্যারিওপসিস হচ্ছে না ক্যাপসিউল। ক্যাপসিউল হচ্ছে অনেকগুলো কভার্ট থাকে। দেখি একটা ফল আঁকি, দেখি তোমরা চিনো কিনা। ভালোই হলো না।
স্যার ঢেঁড়স নাকি স্যার এটা? হ্যাঁ এই তো বুঝতে তাহলে আনতে পারছি। হ্যাঁ। জি স্যার বুঝতে পারছি। এটা কি ঢেঁড়স? ঢেঁড়সের মধ্যে দেখবে এরকম অনেকগুলো প্রকোষ্ঠ থাকে। এখানে কয়টা প্রকোষ্ঠ? 6টা স্যার। 6টা প্রকোষ্ঠ। তার মানে 7টা স্যার, 7টা। 7টা, যাই হোক ঢেঁড়সের গর্ভাশয়ে তাহলে কয়টা প্রকোষ্ঠ আছে? 7টা স্যার। 7টা প্রকোষ্ঠ। আচ্ছা। আমের ভেতরে কয়টা প্রকোষ্ঠ? আমের আটি খুললে একটা। প্রকোষ্ঠ একটা। তার মানে স্যার। আমের গর্ভাশয় কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এক প্রকোষ্ঠ। এক প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ বিশিষ্ট। শসা কতগুলো প্রকোষ্ঠ? ভেতরে বীজগুলো 3টা। অনেকগুলো, তার মানে এখানে অনেকগুলো প্রকোষ্ঠ। মরিচ দেখবো হচ্ছে অনেকগুলো প্রকোষ্ঠ থাকে, তার মানে এখানে বীজগুলো কি অনেকগুলো প্রকোষ্ঠ। ধান খুললে কয়টা প্রকোষ্ঠ? একটা স্যার। একটা। তার মানে ধানের গর্ভাশয় কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এক এক প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ। অর্থাৎ গর্ভাশয় যত প্রকোষ্ঠ হবে ফলেও তত প্রকোষ্ঠ থাকবে। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ক্যারিওপসিস হচ্ছে এদের যে ফলটা, এটা হচ্ছে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট। না সরি, ক্যাপসিউলটা একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে ক্যাপসিউল হচ্ছে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট, যেমন ঢেঁড়স। তারপরে জবা, ঢেঁড়স এবং জবা। এরপর হচ্ছে ক্যাপসিউল। জবা ফুলের ফল হয়? না স্যার ফুল হয়। এদের ফুল হয়, এদের কিন্তু ফল হয় না। কিন্তু মালবেসি গোত্রের আরো অন্যান্য যে উদ্ভিদগুলো আছে, যেমন ঢেঁড়স, ধুতুরা, ঠিক আছে, এদের হচ্ছে ফল হয়। তাহলে এদের হচ্ছে ফল ক্যাপসিউল। তাহলে মালবেসি গোত্রের ফল কি বলতো? ঢেঁড়স। হ্যাঁ, মালবেসি গোত্রের ফল কি? ক্যাপসিউল। ক্যাপসিউল। ক্যাপসিউল মানে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? অনেকগুলো প্রকোষ্ঠ বিশিষ্ট। একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট। অনেকগুলো প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, তারপরে আসো লাস্ট, ক্যারিওপসিস। ক্যারিওপসিস হচ্ছে ধান। ক্যাপিচুলাম বললেন না? ক্যারিওপসিস, ক্যারিওপসিস মানে হচ্ছে ধান এবং এদের এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়। ক্যারিওপসিস হচ্ছে ধান এবং গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং এদের ফলত্বক এবং বীজত্বক পরস্পর যুক্ত থাকে। ফলত্বক এবং বীজত্বক পরস্পর কি থাকে? যুক্ত থাকে। এই এরপর আরো দুই একটা আছে, এগুলা লাগবে না, রিডিং পড়তে মন চাইলে পড়ে নিও, প্রয়োজন নেই। তাহলে মালবেসি গোত্রের ফল হচ্ছে ক্যাপসিউল, অনেকগুলো প্রকোষ্ঠ বিশিষ্ট, আর বৈসি গোত্রের ফল ক্যারিওপসিস, এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং ফলত্বক এবং বীজত্বক পরস্পর যুক্ত থাকে না বিযুক্ত থাকে? যুক্ত থাকে। তো এই তাহলে এই হচ্ছে আমাদের যে পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত পড়ার জন্য যা যা দরকার সব আমাদের শেষ। আগামী ক্লাসে আমরা পোয়েসি এবং মালবেসি গোত্রের পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত আঁকবো। এই যে ক্যারেক্টার গুলো বললাম সবগুলোর মধ্যে কিন্তু হচ্ছে তোমার পোয়েসির এবং মালবেসির বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়বা যাতে নেক্সট ক্লাসে বুঝতে পারো। স্যার বলো। স্যার পাতার পত্র মূলটা একটু দেখাই দিবেন স্যার? পত্র মূল স্যার। পত্র মূল, একটা পাতার কয়টা অংশ বলো? 3টা স্যার। 3টা, কি কি? পত্র মূল, পত্র ফলক, আর হচ্ছে পত্র বিন্ত মনে হয়। জি স্যার, পত্র বিন্ত। পত্রবিন্ত। তাহলে তুমি বুঝতে পারতেছো এখানে পত্র মূল কোনটা? স্যার পর্বের সাথে যেটা যুক্ত থাকে স্যার। কি পর্বের সাথে যেটা যুক্ত থাকবে স্যার সেটাই পত্র মূল। ধরো এটা হচ্ছে একটা কাণ্ড, এই পুরোটা হচ্ছে তার পত্র ফলক, এটা হচ্ছে পত্রবিন্ত, আর এই যে অংশটা দেখবা পাতার গোড়ায় একটা চওড়া অংশ থাকে, এটা হচ্ছে পত্র মূল। এই ওকে স্যার। স্যার কক্ষ কোনটাকে বলে স্যার একটু? কক্ষ হচ্ছে যেমন এই যে এটা, এটা হচ্ছে একটা কক্ষ, এটা এগুলো হচ্ছে একটা কক্ষ, অর্থাৎ স্যার এগুলো না পর্ব? পর্ব পক্ষ এগুলো অনেক একই রকম। কক্ষ শব্দটা হচ্ছে তোমার মানে এই
এর ক্ষেত্রে ইউজ করা হয়। এটা হচ্ছে পাতার মানে ধরো হচ্ছে এখান থেকে কাণ্ড তৈরি হলো, তার মানে এটা হচ্ছে একটা পর্ব। কিন্তু যদি এখান থেকে একটা পাতা তৈরি হয়, এবং এই পাতার যে মাঝের যে অংশটা, এটা হচ্ছে একটা পক্ষ। আচ্ছা, পক্ষ শব্দটা দুইটা আছে, একটা হচ্ছে পক্ষল যৌগিক, এটা হচ্ছে পাতার একটা বৈশিষ্ট্য। পক্ষল যৌগিক পানি পাতার একটা বৈশিষ্ট্য হচ্ছে যেমন যে সমস্ত পাতা অনেকগুলো ছোট ছোট পত্র দ্বারা গঠিত, এটাকে আবার বলা হয় পক্ষল যৌগিক। পক্ষ মানে হচ্ছে পাতা, আর যখন অনেকগুলো পক্ষ থাকে তখন তাকে বলা হয় পক্ষল যৌগিক। মানে স্যার কক্ষ ক ক কি পক্ষ? ক জি স্যার। আমি যেটা বললাম পক্ষল যৌগিক না? স্যার ওটা তো প স্যার, মানে ওইটা হ্যাঁ পক্ষল যৌগিক। আমি বলছি স্যার ওই যে কাক্ষিক মুকুল থাকে না স্যার, ওই যে ওইটা কক্ষই। পক্ষ ওই তো ওটাই তো প্রথমে বললাম। পক্ষ পক্ষ মানে হচ্ছে যে কাণ্ডের মাঝে বা পাতার মাঝের যে অংশটা, এটা হচ্ছে পক্ষ। জি স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে, পক্ষ মানে হচ্ছে কাণ্ডের মাঝে বা পাতার মাঝেটা হচ্ছে পক্ষ, আর পক্ষ মানে হচ্ছে পাতা। পক্ষ মানে হচ্ছে পক্ষ, এটা হচ্ছে পাতা, আর পক্ষ মানে হচ্ছে ওই যে কাণ্ডের যে মাঝে অংশটা, এটা হচ্ছে পক্ষ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। স্যার বলো। স্যার এই চ্যাপ্টারে যে মালভেসিবার পরিচিতি পড়ার জন্য যে বেসিক গুলা পড়ালেন, এগুলোর মধ্যে তো আর কি বইয়ে অনেক এক্সাম্পল দেওয়া আছে, মানে সবগুলোর পাশেই। এগুলা কি ইম্পর্টেন্ট এমনি মানে অ্যাডমিশনের জন্য বা এইচএসসি? অ্যাডমিশনে এগুলো খুব একটা আসে না, এইচএসসি তো খুব একটা আসে না। যেগুলো কমন এগুলাই আসে, বইতে দিয়ে রাখছে বইয়ের পেজ বাড়ানোর জন্য, কিন্তু এগুলা সাধারণত এইসব কোশ্চেন করে না। যেগুলো কমন সেগুলাই করে, অর্থাৎ যেগুলো তোমার সিলেবাসের সাথে সম্পর্কিত সেগুলাই করে। বইতে তো সিলেবাসের ভেতরে বাইরে অনেক কিছু দেওয়া আছে, আমি যেভাবে পড়াইছি এইভাবেই পড়ো, এর বেশি কিছু আশা করি আর লাগবে না। যে এক্সাম্পল গুলো আমি দিচ্ছি ওকে ওগুলোই স্যার। পড়ো, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। অ্যাডমিশন টেস্টে কি স্যার শর্ট সিলেবাসই হবে নাকি কি পরীক্ষা? অ্যাডমিশন টেস্টে ফুল সিলেবাস না অ্যাডমিশন শর্ট টেস্ট সিলেবাস? তোমাদের কি জি মনে হয় স্যার। শর্ট সিলেবাসে হবে? মনে তো স্যার হয় না। শর্ট সিলেবাস স্যার ভার্সিটি গুলো মনে হয় স্যার ফুল সিলেবাস হবে, আর গুচ্ছ মনে হয় শর্ট এর। অ্যাডমিশনে সবই হচ্ছে ফুল সিলেবাসে। স্যার কিন্তু স্যার সিলেবাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে হচ্ছে 100% পাস আসে সবার। স্যার ওইদিন দেখলাম যে স্যার ওই ঢাকা কলেজের সাবেক প্রিন্সিপাল স্যার নেহাল স্যার উনি বললো যে স্যার ওই আমাদের যে নতুন যে সিলেবাস দিছে এটার উপরে পরীক্ষা হওয়ার কথা আর কি স্যার। জি স্যার এরকম কিছু শোনা যাচ্ছে স্যার। ঢাকা বোর্ডের চেয়ারম্যান আর কি উনি এখন। মানে স্যার এটা দেখছি স্যার ভিডিওটা, ঢাকা বোর্ডের বুঝলাম চেয়ারম্যান না বলছেন কাহিনী। হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো সেগুলো তো শর্ট সিলেবাসের উপর নিতে না পারে। স্যার আমাদের বলছিল আর কি না স্যার সবগুলোর কথাই বলছি। মনে হয় না, এটা কখনোই মানবে না। তোমার কি মনে হয় স্যার যে এটা ইউনিভার্সিটি গুলো মানবে না স্যার, স্বাস্থ্য এটা কখনোই মানবে না। মানবে না। এটা আচ্ছা দেখো, এবার হচ্ছে এই এই যে তোমার মেডিকেলের পরীক্ষা হইলো, এই করোনার মধ্যে দিয়েই তো মেডিকেলের পরীক্ষাটা হইলো। জি স্যার। এদের কোনো হচ্ছে এই যে যারা পরীক্ষা নিছে, এই যে পরীক্ষার কমিটির সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক আছে? না স্যার। লকডাউন চলতেছে পরীক্ষা নিচ্ছে, তার মানে এরা কেউ কারো কথা শুনে না, সবাই যে যার হেডাম নিয়ে থাকে, এটা হচ্ছে কথা। বইয়ের কি স্যার কখনো তোমার কাছে মনে হয় ফিজিক্সের যে কয়টা টপিক হয়েছে এগুলোর উপর পরীক্ষা নিবে, ম্যাথের এই টপিকগুলো পরীক্ষা স্যার কখনোই নিবে বইয়ের না। টুলটা স্যার বইয়ের বাইরের টপিক নিয়ে আসে। বইয়ের বাইরে থেকে বলে ভার্সিটি গুলো দেখবা, দেখবো হচ্ছে কেউ মানবে না, কোনোটাই মানবে না। আর স্যার বায়োলজি কি স্যার নেওয়া সম্ভব? স্যার বায়োলজিতে কি দিচ্ছে, হিউম্যান ফিজিওলজি মাত্র 2টা চ্যাপ্টার বাদ দিয়ে বাকি সব বাদ, এটা থেকে স্যার ভর্তি পরীক্ষা হয়? আরে বায়োলজি টপিক গুলো সব বাজে বাজে টপিক দিয়ে আছে। স্যার গুচ্ছ পরীক্ষায় এইটা হতে পারে, তাছাড়া অন্যগুলাই ওই তো নাও। গুচ্ছ পরীক্ষায় হয়তো হচ্ছে ওটা তো ওভারঅল চিন্তা করে, এই জন্য উনি হয়তো ওনার পজিশন থেকে বলছে, কিন্তু ভার্সিটি গুলো এটা মানবে না, কখনোই মানবে না। ভার্সিটি এখনই মানে না, লকডাউনের ভেতরে পরীক্ষা নিছে না ভার্সিটি গুলো, নিচে তো স্যার। তো
স্যার যারা মেডিকেল এক্সাম দেবে স্যার তাদেরকে স্যার সম্পূর্ণ বইটি পড়া উচিত এখন। আমি বলি শুনো, পুরো বইটা পড়ো, তোমার তো অসুবিধা নেই। তুমি মেডিকেলের পরীক্ষা না দাও, তোমার যদি এখন বিশ্ববিদ্যালয়ে দিতে যাবে, তখন তুমি যদি এই বায়োলজি অ্যান্সার না করো, তাহলে যে তুমি ভালো সাবজেক্ট পাবা না, তোমার পেছনের সাবজেক্ট গুলো দিয়ে দিবে। বায়োলজি অ্যান্সার করাই লাগবে, অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্ট গুলো সেগুলো তোমাকে অ্যান্সার করতে হবে, না হয় তুমি ভালো সাবজেক্ট পাবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটা অ্যান্সার করলেই তুমি প্রথম দিকের সাবজেক্ট গুলো পাবা, কিন্তু তুমি ম্যাথ বাদ দিলেও তুমি পাবে না, আর বায়োলজি বাদ দিলেও তুমি পাবে না, অর্থাৎ বাদ দিতে পারবে না আর কি, সুযোগ নেই। তাহলে পচা পচা সাবজেক্ট পাবা। জি স্যার। মেডিকেল স্যার তো বায়োলজি বাদ দিলে স্যার এদিকে স্যার বায়োটেকনোলজি, জেনেটিক প্রথম ইঞ্জিনিয়ারিং, দিকে কোনোটাই বায়োকেমিস্ট্রি পাবা না, সব বাদ। বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, মাইক্রোবায়োলজি এগুলো কোনোটাই পাবে না, কারণ প্রথম দিকের সাবজেক্ট সবগুলো বায়োলজিক্যাল সাবজেক্ট, এগুলো কোনোটাই পাবে না। আর একটা কথা বলি শুনো, এখন টার্গেট করবা না যে তুমি কি পড়বা, তুমি কি মেডিকেলে পড়বা না বুয়েটে পড়বা, এটা এখনকার বিষয় না। তুমি যেহেতু 2 বছর তোমার সিলেবাস, তোমাদের আসলে ডিভাইড করছে কে জানো? এই কোচিং সেন্টার গুলো তোমাদের ডিভাইড করে ফেলছে। কোচিং সেন্টার গুলো হচ্ছে তোমাদের আলাদা আলাদা ইয়ে দেখার কারণে তোমরা এখন হয় যে কোনো একদিকে যাওয়ার চিন্তা করো, কিন্তু দেখো তুমি তো 2 বছর এই বইগুলো পড়ছো, 2 বছর তো তোমার পড়া আছে। তুমি যদি হচ্ছে মানে বেশি টার্গেট করো যে তুমি বুয়েটের দিকেই যাবা, ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবা, তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও, বাট মেডিকেলটা প্রতিদিন তুমি হচ্ছে মেডিকেলের জন্য 2 ঘন্টা 1 ঘন্টা করে পড়ো, তাহলে তুমি মেডিকেলের একটা পরীক্ষা দিতে পারো। তুমি 2 বছর পড়ছো, তার মানে 2 বছরের পড়াটা কি তুমি বৃথা যাইতে দিবা? 2 বছর তাহলে পড়ছো কি জন্য? শুধু কি A+ পাওয়ার জন্য? কখনোই না। আবার ধরো হচ্ছে তুমি শুধু মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, তোমার উচিত প্রতিদিন 2 ঘন্টা 1 ঘন্টা করে ইঞ্জিনিয়ারিং এর জন্য বা ভার্সিটির জন্য একটু করে প্রিপারেশন নাও, কারণ তুমি পড়াশোনা করছো। বইয়ের বাইরে তো কোনো কোশ্চেন হয় না, আর বইয়ের বাইরে যে কোশ্চেন হয় এটা কেউই পারে না। তো যে পারে সে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, সে পারবেই। ওভারঅল চিন্তা করলে সব কোশ্চেন বইয়ের থেকেই হয়। তো যেহেতু তোমার পড়া আছে, জাস্ট এটা কন্টিনিউ করো, এরপর তুমি বুয়েটে পরীক্ষা দাও, মেডিকেলে পরীক্ষা দাও, দেওয়ার পরে তোমার কাছে যেটা মনে হবে যে আমি এটাই পড়বো, তখন তুমি সিদ্ধান্ত নেবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।